যে জিনিসটি হচ্ছে এগেনস্ট ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন, দেশ কি জেগে উঠতে পারবে কিনা এটির বিরুদ্ধে। আরেকটি ব্যাপার হচ্ছে ক্যান দ্য ডেমোক্রেটস টেক অ্যাডভান্টেজ। সোশ্যাল মিডিয়াতে দেখে বিভিন্ন ধরনের মানুষ আসছে, কিন্তু সেখানে ডেমোক্রেটিক পার্টি এসে এটা ক্রেডিট দাবি করছে। এখন আমি ঠিক জানি না ও ছোট শহরে যেটা সম্ভব বড় বড় জায়গায় এটা করতে পারবে কিনা। ও আমাকে ভোট দাওনি, ওই ডিক্টেটরকে ভোট দিয়েছো, নাও ফিল দ্য পেইন। ডেমোক্রেটরা তাদের যদি জনপ্রিয়তা তারা ফিরে পেতে চায়, পুনরুদ্ধার করতে চায়, তাহলে তাদেরকে এই জায়গাটা বুঝতে হবে, এই পালসটা বুঝতে হবে। কিন্তু আমি বলবো তারা কিন্তু এখনো এটা বুঝতে পারেনি। আমেরিকা ইজ এ ডেমোক্রেটিক কান্ট্রি, তারা সিভিল কান্ট্রি। সব আর্মির চিফ এবং আর্মির প্রধানরা এবং আর্মির সিভিল গভর্নমেন্টের কাছে, কংগ্রেসের কাছে এবং প্রেসিডেন্টের কাছে রেসপন্সিবল। আমরা দেখছি যে আমেরিকার জুড়ে একটি মুভমেন্ট শুরু হয়েছে, রিপাবলিকান অথবা ট্রাম্প বিরোধী মুভমেন্ট। এটি দেখছি আমরা। এটির কয়েকটি ব্যাপার আমার কাছে আমার নজরে পড়েছে, যেটি আমি আপনার কাছে জানতে চাবো। প্রশ্নটি অন্য, কিন্তু সেটি হচ্ছে এরকম: এই যে মুভমেন্টটি আমরা দেখছি ফ্রম দ্য স্টুডেন্টস, আমরা দেখছি ফ্রম দ্য ইউনিয়নস, আমরা দেখছি বিভিন্ন সংস্থার কাছ থেকে, ইভেন ল ফার্মের কাছ থেকেও আমরা দেখছি। আমরা কিন্তু এই প্রেসিডেন্ট ট্রাম্প যখন জয়ী হলেন তখন যারা পরাজিত হয়েছেন ডেমোক্রেটস, তারা কিন্তু ও মাই গড উই লস্ট এমনভাবে মাথা নিচু করে বসে চলে গেলেন, এমন একটি ভাব যে আমাদের কিছু করার নেই এই মুহূর্তে। অন্যদিকে বেশ সফলভাবেই প্রেসিডেন্ট ট্রাম্প তার কার্যক্রম চালিয়ে যাচ্ছিলেন, কিন্তু 100 দিন অতিবাহিত হওয়ার পরে আমরা এই বিভিন্ন জায়গায় দেখছি যে সারা দেশব্যাপী একটি অ্যান্টাই ট্রাম্প, অ্যান্টাই রিপাবলিকান, তার যে এই যে ডিকটেটরশিপের বিরুদ্ধে মাথাচাড়া বিভিন্ন মুভমেন্ট শুরু হয়েছে। এটি কয়েকটি দিক উল্লেখযোগ্য। একটি হচ্ছে এটির কোনো নেতা নেই। আই ডিড নট সি এনি ওয়ান পারসন যিনি এটি অর্গানাইজ করে সামনের দিকে নিয়ে যাচ্ছেন। আমরা দেখছি বিভিন্ন টাউন হল মিটিংয়ে রিপাবলিকানরা ব্যাপক বিরোধিতার মুখে পড়ছেন এবং তারা টাউন হল করা বন্ধ করে দিয়েছেন অনেকখানি। ডেমোক্রেটদের পক্ষে থেকে আমি কিছুই দেখিনি, দে আর নো লিডারশিপ ইন দিস সিচুয়েশন। আমার প্রশ্ন আপনার কাছে যে এই যে জিনিসটি হচ্ছে এগেনস্ট ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন, দেশ কি জেগে উঠতে পারবে কিনা এটির বিরুদ্ধে। আরেকটি ব্যাপার হচ্ছে ক্যান দ্য ডেমোক্রেটস টেক অ্যাডভান্টেজ, তারা কি এই সুযোগটি নিয়ে অর্গানাইজ হয়ে এটি কাজে লাগাতে পারবে কিনা। কারণ রাইট নাও ডেমোক্রেটদের পপুলারিটি হচ্ছে একেবারে তলানিতে। পিপল ডোন্ট লাইক দেম, পিপল ডোন্ট ওয়ান্ট টু ডু এনিথিং উইথ দেম, এবং তার সঙ্গত অনেকগুলি কারণ আছে, সেটিও আপনার কাছ থেকে আমি শুনবো। আচ্ছা, এটার অনেকগুলো দিক আছে। হ্যাঁ, আপনার প্রথম যে প্রশ্নটা বললেন ডেমোক্রেটদের, আমি আপনাকে একটা ছোট উদাহরণ দেই। আমি যেখানে থাকি, আমি তো একদম বর্ডারে, এটা ছোট শহরই বলা যায়। তো এখানেও কয়েকবার আপনার ট্রাম্পের বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে। খুব বেশি মানুষ না, সবচেয়ে বড়টায় 70 জন ছিল। আমি কয়েকটাতেই গেছি, মোটামুটি 30, 40, 50 জন আসে। কিন্তু এখানেও এটাও নেতাহীন, মানে এটা ধরেন সোশ্যাল মিডিয়াতে দেখে বিভিন্ন ধরনের মানুষ আসছে, কিন্তু সেখানে ডেমোক্রেটিক পার্টি এসে এটা ক্রেডিট দাবি করছে। এখন আমি ঠিক জানি না ও ছোট শহরে যেটা সম্ভব বড় বড় জায়গায় এটা করতে পারবে কিনা। কারণ এই মুহূর্তে মানুষ একত্রিত হচ্ছে একটা বিক্ষোভ থেকে। কিন্তু এখন আমার কাছে মনে হয় যে এই বিক্ষোভটা আরো বেশি হবে, আরেকটু সময় যেতে হবে, যখন এই যে বাজেট পেশ করা হয়েছে। এখানে আপনার মেডিকেয়ার, মেডিকেড, এরকম আপনার অনেক রকমের প্রোগ্রাম থেকে বিপুল পরিমাণের টাকা চলে যাবে। তো সেটাতে অনেক মানুষ আপনার একদম ইম্প্যাক্টেড হবে। তো এই জিনিসগুলো যখন আসবে, তারপরে যে শেলফ খালি হওয়ার কথা বলছি, তো মানুষ যখন ডিরেক্টলি ইম্প্যাক্টেড হবে, তখন আমরা আরো অনেক বেশি মানুষ আমরা পথে দেখবো। আপনাকে এখানে একটা ছোট উদাহরণ বলি। এই মে ডেতে আমাদের এখানে এরকম একটা বিক্ষোভ হয়েছিল। তা আমি সেখানে গেছি এবং আমি খুব আশ্চর্য হয়ে দেখলাম, খুব বেশি মানুষ না, ধরেন 40-50 জন ছিল, এবং খুব আশ্চর্য হয়ে দেখলাম সেখানে প্রথমবারের মতো জীবনে দেখলাম একজন রিটায়ার্ড আইস এজেন্ট ছিল। তো আমি রিটায়ার্ড আইস এজেন্টকে কোনোদিন একটা বিক্ষোভে দেখবো এরকম কোনোদিন আশা করিনি। হ্যাঁ, তো আরো বিপুল সংখ্যক মানুষ, এবং যারা এভাবে করে আপনার একদম ইম্প্যাক্টেড হবে, তারা কিন্তু রাস্তায় নামবে। আচ্ছা, আরেকটা জিনিস আপনি যেটা বলছিলেন স্টুডেন্টদের কথা,
আচ্ছা, এখানে কিন্তু আরেকটা জিনিস হচ্ছে যেটা আপনার খুবই লক্ষণীয় এবং যেটা নিয়ে আমি অনেক আশাবাদী। ট্রাম্প যখন প্রথম ক্ষমতায় আসলেন, তার যে ক্ষমতার অপব্যবহার আমরা দেখছিলাম, মোটামুটি ভাবে আপনার সুপ্রিম কোর্ট সেখানে তাকে কিছুই বলছেন। কিন্তু এখন আমরা কিন্তু দেখছি ফেডারেল কোর্ট আপনার নিচের কোর্টগুলো তার আগেই বিরোধিতা করেছে, কিন্তু এখন সুপ্রিম কোর্ট অ্যাটলিস্ট কোনো একটা জায়গায় একটা দাগ টানছে, বলছে যে না, এর বাইরে এর বেশি তুমি করতে পারবে না। আজকে কিন্তু যে টার্কিশ স্টুডেন্টটাকে আপনার আইস, আমি বলবো অ্যাডাপ্ট করে নিয়েছিল রুমাইজা, তাকে আজকে কিন্তু এখন মুক্তি পেয়েছে কিনা জানি না, না, মুক্তি পাইনি, এখনো মুক্তি পাইনি। হ্যাঁ, তো এরকম কিন্তু আমরা ছোট ছোট, মানে আমি ঠিক এটাকে বিজয় বলবো না, কারণ এখন পর্যন্ত বিজয় হয়নি, কিন্তু বিজয়ের দিকে যাচ্ছে এই জিনিসগুলো কিন্তু আমরা দেখছি। তো এইখানে আমি বলবো যে আমি যেহেতু রাষ্ট্রবিজ্ঞান পড়াই, তো আমি বলবো যে আপনার ইনস্টিটিউশন থেকে একটা একটা কোনো জায়গায়, যদিও আমি বলবো সেটা খুবই দুর্বল, তারপরও একটা প্রতিবাদ, একটা প্রতিরোধ আসছে। সেটার সাথে আপনার একসাথে হতে হবে এই মানুষ, এবং সবচেয়ে বড় জিনিস, ডেমোক্রেটরা তাদের যদি জনপ্রিয়তা তারা ফিরে পেতে চায়, পুনরুদ্ধার করতে চায়, তাহলে তাদেরকে এই জায়গাটা বুঝতে হবে, এই পালসটা বুঝতে হবে। কিন্তু আমি বলবো তারা কিন্তু এখনো এটা বুঝতে পারেনি। যেমন ইয়েতে আপনার কলম্বিয়ার যে স্টুডেন্টটাকে যখন অ্যাবডাক্ট করা হলো, যিনি এখনো পর্যন্ত আইসিইউতে আছেন, হ্যাঁ, তার বিরুদ্ধে যখন ওই মানে সারা দেশে এরকম অনেক ধরনের প্রতিবাদ হয়েছে, আপনার কংগ্রেস থেকে কিন্তু খুব কম সংখ্যক মানুষ, আমি যদি ভুল না করে থাকি 10-12 জন মনে হয় এর বিরুদ্ধে কথা বলেছে। তার থেকে অনেক বেশি আমি বলবো যখন ওই ভারমন্টে হলো, তখন যেহেতু ওটা স্টেটের, আপনার ভারমন্টের সেনেটররা ওই কলম্বিয়ার আরেকটা স্টুডেন্ট বা রুমাইসা, তাদের জন্য আরো বেশি আপনার শক্তিশালী পদক্ষেপ রেখেছিল। হ্যাঁ, তো আমরা কিন্তু এই তিনটা ব্রাঞ্চের মধ্যে, যেটা ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন, যেটা আমরা দেখছি এক্সিকিউটিভ ব্রাঞ্চ ক্ষমতার অপব্যবহার করছে, জুডিশিয়ারি একটু দুর্বল হলেও তারা একটু প্রতিরোধ করছে, কিন্তু যে ব্রাঞ্চটা সবচেয়ে বেশি প্রতিরোধ করার কথা, লেজিসলেচার, সেখান থেকে কিন্তু আমরা তেমন কিছুই দেখছি না। বরং আমরা যেটা দেখছি সেটা মানুষের কাছ থেকে আসছে। এবং আমার কাছে মনে হয় যে এই সামার যখন আসবে, আরো আপনার এই ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের পলিসির যে আপনার খারাপ প্রভাবগুলো আমরা আরো দেখব, তখন হয়তো মানুষের থেকে এই প্রতিবাদগুলো আরো অনেক বেশি আসবে। আমি এই প্রসঙ্গে আপনি যে কথা বলছেন, আমি আপনার সাথে একমত। উই ডিড নট সি ডেমোক্রেটস মানে যেভাবে রিয়াকশন করা উচিত ছিল, এটি অনেকটা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির মতো। আমি ক্ষমতায় নেই ভাই, আমি কি করতে পারি, এরকম একটি ভাব। আমাকে ভোট দাও নাই, আমি জয়ী হইনি, কাজে আমি কি করতে পারি, এ ধরনের। সো নো লিডারশিপ, নো ডেমোক্রেটিক ইনস্টিটিউশনের প্রতি কোনো রকম সম্ভাবনা দেখা, এবং সেখানে জোর দিয়ে কথা বলার কোনো কিছু আমরা ডেমোক্রেট পার্টির কাছে দেখিনি, হাতে গোনা কয়েকজন ছাড়া। একটা জিনিস যোগ করি, তার থেকে অনেক একটা মানে ভয়ের ব্যাপার, যখন যে পার্টি হেরে যায় তাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে অ্যানালিসিস করা, কেন তারা হেরে যায়। এই জিনিসটা কিন্তু একদমই তারা করেনি, এবং তারা পুরো জিনিসটাই তাদের সেলিং পয়েন্ট যে আমি ট্রাম্প না, কিন্তু তারা কি করবে এইটার কিন্তু কোনো কিছুই তারা বলছে। আমি আপনার সাথে একমত, আমি ট্রাম্প না, এটা কোনো সেলিং পয়েন্ট হতে পারে না। এটি একটি ব্যাপার। আরেকটি ব্যাপার যেটা আমার কাছে ভালো হয়েছে, ও আমাকে ভোট দাওনি, ওই ডিক্টেটরকে ভোট দিয়েছো, নাও ফিল দ্য পেইন। দিস ইজ নট অলসো এটি কোনো শুভ লক্ষণ নয় ডেমোক্রেটিক প্রতিষ্ঠানের জন্য, ডেমোক্রেট দলের জন্য। সো এই দুটি কাজই তারা করেছেন, এই দুটি কাজে তারা দোষী। আরেকটি ব্যাপার হচ্ছে, অনেকেই বলে থাকেন ফরেন স্টুডেন্ট, তুমি এসেছো, তুমি পড়ালেখা করছো, তোমার মিটিং মিছিলে যাওয়ার দরকার কি, এই কথাটি আপনি শুনে থাকবেন প্রায়। আরেকটি কথা শুনে থাকবেন, ভাই তুমি গ্রিন কার্ড হোল্ডার, সাবধানে থাকো, কারণ তোমার তো কদিন পরে সিটিজেন হবা, তখন দিবে না তারা। আপনারা যারা অনুষ্ঠানটি দেখছেন, এবং প্লিজ আপনারা দুজনে অনেক অভিজ্ঞ, আপনারা আমাকে কারেকশন করবেন যদি মনে করেন। একটি জিনিস জেনে রাখুন, এই দেশটি আইন দ্বারা প্রচলিত। আইনের একটি বড় স্তম্ভ হচ্ছে কনস্টিটিউশন, সংবিধান। যে সংবিধানে এই রাইট দেয়া আছে আপনাকে। সংবিধান বলছে যে আপনার মত প্রকাশের স্বাধীনতা আছে, কিন্তু সেটাকে ঘুরিয়ে এখন বলা হচ্ছে যে তুমি যদি আমার সাথে সহমত প্রকাশ না করো, তাহলে তুমি টেরোরিস্ট, তুমি একটা সেফটি হ্যাজার্ড, তুমি একটা থ্রেট আমার দেশের জন্য, এবং তুমি আমার ভ্যালিউর বিরুদ্ধে। এর কোনোটি সত্য নয়। যেটি হচ্ছে
সেটির কয়েকটি কারণ হচ্ছে, একটি হচ্ছে দ্য খ্রিস্টান জায়নিস্ট সাচ এজ মার্কো রুবিও, and then Trump himself, the racist as one can be, right? এইসব কারণে তারা নিজেরাই যে সংবিধান লঙ্ঘন করছেন। আপনারা যারা দেখছেন অনুষ্ঠানটি, এটি মনে রাখা খুব জরুরি। এইসবের ভয়ভীতির কারণে যদি আমরা কথা বলা বন্ধ করে দিই, এটি আজকে কিছুক্ষণ পরে আমি আপনাদের দুজনকে প্রশ্ন করব যে জার্নালিস্ট যারা আছেন তাদের রোলটি কি এখানে, খুব বড় একটি ব্যাপার। ওকে, আমি জাস্ট একটু বলতে চেয়েছিলাম এই ব্যাপারটিকে। আমি শফিকুর রহমান আপনার কাছে যাব। আপনার কাছে আমার প্রশ্নটি হচ্ছে 16ই জুন আমরা শুনছি যে 16ই জুন হচ্ছে প্রেসিডেন্ট ট্রাম্পের জন্মদিন, এবং তিনি সেদিন ওয়াশিংটন ডিসিতে ওই রাস্তায় ট্যাঙ্ক নামাবেন, সাজোয়া যান নামাবেন, আর্মি নামাবেন, বিশাল প্যারেড হবে, অনেকটা ওই স্ট্যালিনগ্রাডের মতো বা অনেকটা ওই হিটলারের মতো বা চায়নাতে বা নর্থ কোরিয়াতে যেটা আমরা দেখে থাকি। হাউ ডু ইউ এক্সপ্লেইন দিস বিহেভিয়ার? এবং আরেকটি ব্যাপার হচ্ছে, যখন এটি হবে তখন তো যদি সারা দেশব্যাপী একটি বিশৃঙ্খলা তৈরি হয়, মানুষ যদি এটার বিরুদ্ধচারণ করেন, তখন পরিস্থিতি কোথায় গিয়ে ঠেকবে বলে আপনি মনে করেন? এটা মানে ট্রাম্পের পার্সোনালিটি একটু স্টাডি করা দরকার। এটা বুঝতে হলে ট্রাম্প একজন নার্সিসিস্ট। ট্রাম্প নিজেকে ছাড়া পৃথিবীতে কোনো কিছু বোঝে না। সে তার ফ্যামিলি, তার পরিবার, তার মানে সব জায়গায় সে সেন্টার পয়েন্ট থাকতে হবে। যখন সে টেলিভিশন প্রোগ্রাম করতো তখন সে ইউ আর ফায়ার, উপর থেকে সে অন্যকে ছোট করে দেখার একটা সব সময় তার মন রয়েছে। রাইট। এখন এই যে একটা মানে সাইকোলজিক্যাল একটা মানে ইস্যু তার মানে তার ভেতরে আছে, তার পার্সোনালিটিতে, এটা ক্ষতিকর। এটা দেশের জন্য, কোনো লিডারের জন্য এটা ডিক্টেটোরিয়াল সে লিড করবে এবং এটা হতে পারে। এবং এইগুলো যে এক্সপ্রেশন গুলো, স্পেশালি এই যে জন্মদিনে করা, জন্মদিনের কথা বলেনি এরা, কিন্তু এখন সেপারেট করছে আইডিয়াটাকে, বলছে যে আমরা এটা আর্মি ডে হিসেবে আমরা এটাকে করব। কিন্তু ওই দিনে পড়ে গেছে বলে, ওই দিনের জন্মদিন বলে ওটা করা হচ্ছে। এটা একটা ইন্টারপ্রিটেশন আমি শুনেছি যে এটা বলার জন্য তারা ডিফেন্ড করার চেষ্টা করছে, কিন্তু আইডিয়াটা একেবারেই ভালো নয়। আমেরিকায় এই ধরনের কোনো, আমেরিকা যে ডেমোক্রেটিক কান্ট্রি, তারা সিভিল কান্ট্রি, সব আর্মির চিফ এবং আর্মির প্রধানরা এবং আর্মির সিভিল গভর্নমেন্টের কাছে, কংগ্রেসের কাছে এবং প্রেসিডেন্টের কাছে রেসপন্সিবল। প্রত্যেকটা জিনিসকে এক্সপ্লেন করতে হবে সিভিল গভর্নমেন্টের কাছে এবং ভোটারদের কাছে। তো এখানে যে কমপ্লিকেশনসটা মানে দেখা যাচ্ছে, এটা একটা দুঃখজনক ব্যাপার এবং এটা তার একটা ইগোইস্টিক পার্সোনালিটির একটা এক্সপ্রেশন, সেটা আমরা দেখতে পাচ্ছি। এখানে আরেকটা জিনিস আমি একটু অ্যাড করতে চাচ্ছি, সেটা হচ্ছে যে ট্রাম্পের বিরুদ্ধে আপনারা যে একটু আগে যে আলোচনাটা করলেন, ওখানে কিন্তু 2 সপ্তাহ 2.5 সপ্তাহ আগে একটা বিভিন্ন শহরে একটা অ্যান্টি ট্রাম্প প্রোটেস্ট কিন্তু বড় রকম হয়েছিল। নিউ ইয়র্কে হয়েছে, শিকাগোতে হয়েছে, সিয়াটলে হয়েছে, আমাদের এখানে আমরা এটা রিপাবলিকান স্টেট সাউথ ক্যারোলাইনা, এই সাউথ ক্যারোলাইনাতেও 4,000 লোক এসছে ট্রাম্পের পক্ষে, মানে ট্রাম্পের পক্ষের লোকেরাও এসছে ট্রাম্পকে, মানে ট্রাম্পের এই পলিসিকে প্রোটেস্ট করার জন্য। এই আমি সেই মিটিং দেখেছি, যে দেখার জন্য গেছি আমি, বোঝার জন্য যে কি হচ্ছে আমাদের স্টেটে। তো ডেমোক্রেটিক পার্টির লিডারশিপ ফেল করছে, এটা সত্যি, কিন্তু সাধারণ মানুষের যে কনসিয়াসনেস, সাধারণ মানুষের যে এডুকেশনাল, ইনফরমেশনাল এবং পলিটিক্যাল সিস্টেম যে ক্রাইসিসের ভেতর দিয়ে যাচ্ছে, এটা কিন্তু তারা বুঝতে পারছে এবং তারা পথে নামবে বলে আমার মনে হয়। এখন ডক্টর বনেম যেটা বলেছেন যে যখন আমাদের শেলফ খালি হয়ে যাবে, দোকানে এবং বাজারে জিনিসপত্র না থাকবে, তখন এবং জিনিসের দাম এত বেশি বেড়ে যাবে, তখন একটা বড় রকম ক্রাইসিস আসবে, যেটা সাধারণ মানুষ এফেক্টেড হবে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।